আপনার ট্রেডিং লার্নিং জার্নির শেষটা এই ভিডিওটা থেকে শুরু হবে। আপনি ট্রেডিং এবং ইনভেস্টিং নিয়ে আগ্রহী, অনেক দিন থেকে ট্রাই করতেছেন। শুরুতে কিছুটা ডিপোজিট করছেন টাকা পয়সা, কিন্তু কনসিস্টেন্টলি প্রফিট করতে পারেন নাই। আপনি যেদিকে ট্রেড নিচ্ছেন মার্কেট তার ঠিক অপোজিটে চলে যাচ্ছে। এভাবে করে করে টাকা লুজ করার পর আপনার মধ্যে উপলব্ধি আসছে যে আমি কিছুটা লার্নিং করে এরপরে মার্কেটে আসি, তাহলে হয়তো আমি কিছু করতে পারবো। আপনি লার্নিংও করেছেন, পড়ালেখা করছেন মার্কেটস নিয়ে, আমাদের আশেপাশে যত মেটেরিয়ালস পাওয়া যায় এগুলো নিয়ে আপনি স্টাডি করছেন, এরপরে মার্কেটে আসছেন। আপনার লার্নিং অনুযায়ী আপনি আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন মার্কেটে, এরপরেও আপনি যেই ডিরেকশনে ট্রেড নিচ্ছেন তার ঠিক অপোজিটে মার্কেট চলে যাচ্ছে। কেন? আপনি তো আসছেন মার্কেটে আপনার ক্যাপিটাল গ্রো করার জন্য বা ট্রেড করে কিছু আয় ইনকাম করার জন্য। তো ভালোভাবে লার্নিং করার পরেও কেন আপনি কনসিস্টেন্টলি বা দীর্ঘ সময় ধরে একটানা প্রফিট কেন করতে পারতেছেন না? একটা কথা বলি, আমাদের আশেপাশে আমাদের এই বাংলাদেশি ইউটিউব এবং ফেসবুক ট্রেডিং কমিউনিটিতে আমরা যত লার্নিং ম্যাটেরিয়াল পাই, যা আমাদের সামনে আছে, এবং টিকটকেও খুবই হাস্যকর হলেও সত্য, এই লার্নিং ম্যাটেরিয়ালগুলো হচ্ছে কি রাবিশ। এক কথায় রাবিশ, গার্বেজ। এইখানে আপনি মার্কেটে অ্যাকচুয়ালি কী ঘটতেছে এর কিছুই পাবেন না। শুধু পাবেন কিছু মুখরোচক কথাবার্তা আর কিছু রিটেল প্যাটার্ন, কিছু রিটেল লজিক্স আর ম্যাটেরিয়াল, আর পাবেন হচ্ছে গিয়ে কিছু সস্তা মোটিভেশন, যেটা আপনার আমার কিছু সাধারণ মানুষের পুঁজি, শ্রম এবং সময়, এই জিনিসগুলোকে তিলে তিলে নষ্ট করে খেয়ে ফেলতেছে। তো এখন এইটার একটা মাত্রই সলিউশন বা ওষুধ, সেটা হচ্ছে গিয়ে আপনার নিজের মনের সৎ অনুসন্ধানের ইচ্ছা, যে হ্যাঁ আমি ভালো কিছু একটা করতে যাচ্ছি, আমি আর্ন করতে যাচ্ছি বা আমি গ্রো করতে যাচ্ছি। সো হোয়াট ইজ দ্য রিয়েল নলেজ, আমার আসলে কি জানা উচিত। তো আপনি যখন সফলতাটা পাচ্ছেন না, আপনি আপনার অনুসন্ধানটা আপনি চালায় যাচ্ছেন, কারণ শেখার শেষ নাই, অনুসন্ধানের পর অনুসন্ধান চালায় যেতে হবে। সো আপনি যদি লেগে থাকতে পারেন বা আপনি লেগে আসেন, হ্যাঁ, অনেক কি বলবো রংচঙা জিনিসের ভিড়ের মধ্যে আপনি হয়তো বা আমার এই ভিডিওতে কোনোভাবে চলে আসছেন, আপনি দেখতেছেন। সো আমি ধরে নিব যে আপনি সেই কি বলবো রঙিন দুনিয়ার চড়াই উতরাই পার করে এখানে এসেছেন। আপনি আজকের ডেটটা নোট ডাউন করে রাখুন। আপনি যেদিন ভিডিওটা দেখতেছেন আজকের ডেটটা নোট ডাউন করে রাখেন, কারণ আপনি যদি এই ভিডিওটা দেখেন এবং এটার সাথে কানেক্টেড যে প্লেলিস্টটা আছে আমার চ্যানেলে, আপাতত এখন প্লেলিস্ট একটাই আছে, আপনি যদি পুরো প্লেলিস্টটা শেষ করেন, এটা শেষ করার পরেও যদি আপনার মনে কোনো ডাউট থাকে এবং এটা শেষ করার পরে আপনি যদি নতুনভাবে লার্নিং করার জন্য আরও বিভিন্ন সোর্সের খোঁজে থাকেন, আপনাকে দিন শেষে এখানেই ফিরে আসতে হবে। এটা লিখে রাখেন, আজকে 150, এটা লিখে রাখেন, আপনাকে এইখানেই ফিরে আসতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্মার্ট মানি ট্রেডিং, আইসিটি স্মার্ট মানি ট্রেডিং, দ্য হাইয়েস্ট অ্যাকুরেট কনসেপ্ট ইন দ্য ওয়ার্ল্ড এখন পর্যন্ত। কার্যকরী বেশ কিছু কনসেপ্ট আছে, মোটামুটি সবগুলোই কাজ করে, তবে স্মার্ট মানি কনসেপ্টসগুলো খুবই স্ট্রং, সলিড এবং খুবই কি বলবো এটাকে বাস্তব, খুবই বাস্তবতা সম্পন্ন। তো এটা বলতেছি কেন, কারণ একটা সিম্পল জিনিস আপনি দেখেন, আমি এটাকে খুব বেশি উপরে তুলে ধরবো না, একটা কমন সেন্সের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি মার্কেটসে অনেকদিন থেকে আসেন, আপনি অনেক ধরনের কনসেপ্ট অ্যাপ্লাই করছেন, অনেক ধরনের প্যাটার্ন অ্যাপ্লাই করছেন, অনেক ধরনের এন্ট্রি মডিউল অ্যাপ্লাই করছেন, অনেক প্ল্যান খাটাইছেন, অনেক স্ট্র্যাটেজি করছেন, কিন্তু হয় না, আপনি পারতেছেন না, আপনার প্রফিট আসতেছে না, আপনার শুধু লস হচ্ছে। সেটা আপনার ক্ষেত্রে হোক বা আমার ক্ষেত্রে হোক, আমরা এই ট্রেডিংয়ের
যেই বাইবেলই ফলো করি না কেন, যদি আমাদের প্রফিট না হয় তাহলে সেটার কোনো মূল্য নাই, সেটার কোনো অর্থ নেই, সেটা আমাদের কোনো কাজের না, সেটা অনর্থক। কিন্তু একটা সিম্পল কোনো একটা আমরা স্ট্র্যাটেজি খাটাইলাম, সেটাকে রিপিট করে করে ইউজ করলাম, রিপিট করে করে অ্যাপ্লাই করলাম, সেটা আমাদেরকে প্রফিট দিল। খুব আহামরি কিছু না, সিম্পল একটা জাস্ট একটা যে কোনো একটা স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে সেটা আমাদেরকে প্রফিট দিল। সেটা যেখান থেকে আসুক না কেন সেটাই কার্যকরী, সেটাই গ্রহণযোগ্য। ঠিক আছে, ওই স্ট্র্যাটেজি যেখান থেকে আসুক না কেন আমাদেরকে ওইটাই নিতে হবে। তো এখন পুরো ট্রেডিংয়ের যে বিষয়টা, এখানে শুধুমাত্র কনসেপ্ট বা স্ট্র্যাটেজি বা উইন রেট বা রিস্ক টু রিওয়ার্ড যে কোনো একটার উপরে নির্ভর করে চলে না। বা যিনি ট্রেডার আছেন তার মন মানসিকতা যে কোনো একটার উপর নির্ভর করে চলে না, সব কিছুকে একসাথে মিলিয়ে এর পরে একটা ভালো এক্সিকিউশন হয়। তো এর জন্য একটা সাম্যক ধারণা, সাম্যক একটা গুছানো পড়ালেখার প্রয়োজন। তো আপনি হয়তো বা আজ পর্যন্ত অনেক কিছুই শিখছেন, যেমন ধরেন বিভিন্ন ধরনের প্যাটার্নস, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, তারপর হচ্ছে গিয়ে কী বলে এগুলোকে, ফ্ল্যাগ, ওয়েজ, হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের ওয়েভ, সাপ্লাই ডিমান্ড, তারপরে আরেকটা কী যেন আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড। হ্যাঁ, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে গেলে আপনি কী বলে প্রফিট করতে পারবেন। এগুলো সব কিছুই ফলো করছেন। আপনি যেখানে শিখছেন সেখানে হয়তো বা দেখছেন যে এক্সিকিউশন হচ্ছে ঠিকই, তো কাজ তো ঠিকভাবে করে। একটা সাপোর্টে গিয়ে মার্কেট ঠিকই রিয়্যাক্ট করতেছে, বুলিশ হয়ে যাচ্ছে। একটা রেজিস্ট্যান্সে গিয়ে মার্কেট রিয়্যাক্ট করে বিয়ারিশ হয়ে যাচ্ছে, দেখতেছেন কাজ করতেছে। কিন্তু আপনি অ্যাপ্লাই করতে গেলে আর কাজ করে না। বা আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেটার্স। হ্যাঁ, আপনি ইন্ডিকেটর অ্যাপ্লাই করতেছেন, নানান ধরনের ইন্ডিকেটর, ম্যাকডি, আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, বলিঞ্জার ব্যান্ডস, নানান নামের নানান ধরনের ইন্ডিকেটর অ্যাপ্লাই করতেছেন, ইন্ডিকেটরের সিগন্যাল পাচ্ছেন, এন্ট্রি নিচ্ছেন, মার্কেট ঠিক আপনার বিপরীতে চলে যাচ্ছে, স্টপ লস হিট, ইউ আর ফেসিং লসেস, কাজ করতেছে না। এই যে গত 1 মিনিট যেগুলোর কথা বললাম আপনাকে, প্রত্যেকটা হচ্ছে কি পিওর রিটেল লজিক্স, রিটেল ফর্মুলা। এই প্রত্যেকটা সিস্টেমকে মার্কেট মেকার্স বা স্মার্ট মানি ট্রেডার্সরা জাস্ট হায়নার মতো টার্গেট করে থাকে শিকার করার জন্য। কারণ ওনারা জানেন যে এইগুলো লজিক্স, এসব আজে বাজে লজিক্সের উপরে সিম্পল কিছু, মানে কি বলবো, কিছু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ফলো করা লজিক্সের পিছনে আমাদের মতো ছোট মানুষ যারা আছেন, যারা রিটেলার বা যারা সাধারণ মানুষ, তারা এইসব লজিক্সের উপরে বেস করে তাদের টাকায় মার্কেটে ঢালবে। এইটা জাস্ট এই লজিক্সগুলোর দিকে তাকালে এমনি বোঝা যায় যে হ্যাঁ, একজন মানুষ, একজন সাধারণ মানুষ কোথায় তার স্টপ লস দিচ্ছে, কোন সাপোর্টের উপরে তার এসএল দিচ্ছে, কোন ট্রেন্ডের সাথে তার এসএল দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে একটা ডাউন ট্রেন্ডের মতো হয়েছে, এখানে প্রত্যেকটা এই যে এখানে এসএল দেয়া আছে, এখানে এসএল দেয়া আছে, এখানে এসএল দেয়া আছে, এগুলো দেখলে ইজিলি বুঝতে পারে মার্কেট মেকাররা যে হ্যাঁ এখানে এসএল দেয়া আছে। ঠিক ওইভাবেই মার্কেটটাকে তারা পরিচালিত করে। তো এখন যেহেতু স্মার্ট মানি এবং মার্কেট মেকারসের কথা আসলো, তো আমি আমার মূল বিষয়ে চলে যাই ডাইরেক্টলি, বেশি বড় করব না, কারণ আমি এই রিলেটেড একটা ভিডিও শুরুর দিকে বানিয়েছিলাম, তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, আর কিছু কারিগরি ত্রুটি ছিল, সাউন্ডের প্রবলেম ছিল, তো অনেকেই বলতেছেন যে ভাই আসলে মানে বুঝতে সমস্যা হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে একটু রিমেক করে দিই, তাহলে আপনারা যারা শুরু করতেছেন আপনারা একটা ভালো স্টার্টিং পয়েন্ট পাবেন। তো ফরেন এক্সচেঞ্জ, স্মার্ট মানি ট্রেডার, স্মার্ট মানি কনসেপ্টস, মার্কেট মেকার্স, এই বিষয়গুলোর হিস্ট্রি অনেক লং, অনেক দীর্ঘ, আমি পিছনে যাব না। ছোট্ট করে বলি, ব্যবসা পৃথিবীর সব থেকে পুরাতন মেকানিজমসগুলোর মধ্যে একটা, আদান প্রদান, ট্রেড, হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, অনেক পুরাতন মেকানিজমসগুলোর মধ্যে একটা। ঠিক আছে, তো যেখানে মানুষের প্রয়োজন আছে সেখানে বিজনেস আছে, বিজনেস ছাড়া পৃথিবীটা অচল। তো আমরা
আমাদের মার্কেটসগুলোতে যেই অ্যাসেটগুলো নিয়ে ট্রেড করে থাকি, যে অ্যাসেটগুলোর উপর আমরা ইনভেস্ট করে থাকি, সেই অ্যাসেটগুলোকে আমরা যদি বিজনেস প্রোডাক্ট হিসেবে ধরি, আমাদের জিনিসগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আপনি একটা কারেন্সি পেয়ারকে একটা অ্যাজ এ প্রোডাক্ট ধরবেন, একটা জাস্ট একটা বিনিময় মাধ্যম হিসেবে ধরবেন একটা কারেন্সিকে। ডলার একটা বিনিময় মাধ্যম, একটা প্রোডাক্ট, এক্সচেঞ্জেবল প্রোডাক্ট। তো এখন মার্কেটের যে বিজনেস সিস্টেমটা, এটা একটা পর্যায়ে গিয়ে মাল্টি লেয়ার্ড হয়ে যায়। এখানে অনেক বিষয় চলে আসে, সাপ্লাই, ডিমান্ড, কম্পিটিটরস, তারপর হচ্ছে গিয়ে প্রোডাকশন, তারপরে হচ্ছে ম্যানিপুলেশন, অনেক বিষয় আসে। তো আমাদের মূল ফোকাসিং পয়েন্টটা থাকবে হচ্ছে সিন্ডিকেট সিস্টেমের পিছনে। কারণ যখন পৃথিবীতে একটা অনেক বেশি ডিমান্ডেবল কিছু আপনি দেখবেন যে ওইটা নিয়ে সবাই বিজনেস করতে চায়। তো হয় কি, একজন আরেকজনকে আমরা ডমিনেট করার চেষ্টা করি বিজনেস করার সময়। তো ফরেন এক্সচেঞ্জ বা কারেন্সি বলেন বা যে কোনো অ্যাসেট বলেন, সেসবের ক্ষেত্রেও বিষয়টা সেম। পৃথিবীর উচ্চ পর্যায়ে টপ লেভেলসে এই জিনিসগুলোকেও মানুষ একটা সিন্ডিকেটের মধ্যে নিয়ে আসছে। তো এইটার বিষয়ে আপনি ডিটেলসে এই প্লেলিস্টের নেক্সট কিছু ভিডিওতে পেয়ে যাবেন। আমি এখানে জিনিসটাকে ব্যাখ্যা করে বলতেছি না, আপনি ওইখানে আরও ডিটেল পেয়ে যাবেন। তো আমি জাস্ট একটা ছোট্ট একটা ধারণা দিচ্ছি। আপনার হয়তো বা এই সম্পর্কে আইডিয়াও আছে, তবে আপনাকে এই মার্কেটসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, মার্কেটসের মধ্যে এটা ঢুকাইতে হবে। তো এই যে অ্যাসেটগুলো আছে, এই অ্যাসেটগুলো সিন্ডিকেটস দ্বারা পরিচালিত, পৃথিবীর বড় বড় হায়ার সিন্ডিকেটস। এখন আরেকটা মজার জিনিস, সিন্ডিকেট দ্বারা পরিচালিত মানে এই না যে প্রত্যেকটা অ্যাসেটকে শুধুমাত্র একজন ব্যক্তি পরিচালনা করে। স্মার্ট মানি বা মার্কেট মেকার, এগুলো কিন্তু কোনোটাই সিঙ্গুলার বা একক টার্ম না, একক সত্তা না, একক অস্তিত্ব না, প্রত্যেকটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, বহু বচন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন টপ জায়গা বলতে কি বোঝায়, টপ লেভেল বলতে আসলে কারা। নির্দিষ্ট করে যদি আমি বলতে চাই, পৃথিবীর সবথেকে বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলো, ন্যাশনাল ব্যাংকস। প্রত্যেকটা দেশের ন্যাশনাল ব্যাংকস, এখন যেই দেশ যত বেশি শক্তিশালী সেই দেশের ন্যাশনাল ব্যাংকসও সে লেভেলের শক্তিশালী। তারপর হচ্ছে গিয়ে আপনার রাজনৈতিক দল বা যে দলটা পাওয়ারে আছে সেই দলটা। তারপর হচ্ছে দ্য মোস্ট ক্যাপিটাল হোল্ডার্স, এনারা এই মার্কেট মেকার এবং স্মার্ট মানির অংশ। তো এটা নিয়ে ডিটেল বলা আছে, নেক্সটের ভিডিও কয়েকটা দেখলে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট একটা টাচ দেওয়ার জন্য আপনাকে আমি বললাম। তো এখন আমরা একটা মজার টপিকে আছি, সেটা হচ্ছে এই যে মার্কেটসগুলো আমরা দেখি, এগুলোর ইতিহাস কিন্তু অনেক পুরাতন। আপনি যদি একটু পিছন দিকে যান চার্টসের, আমি একটা ইয়ারলি চার্ট দেখে আপনাকে, দেখেন এখানে এটা দেখাচ্ছে না 1861, নিচের দিকে দেখেন 1861 দেখাচ্ছে না। এইখান পর্যন্ত মানুষের কাছে ডেটা আছে, যতটুকু মানুষ আমরা পেয়েছি ততটুকু ডেটা আমরা এখানে রেজিস্টার করেছি। তারপরে এই যে দেখেন 1974, এইখান থেকে ডেটা মোটামুটি আমাদের হাতে একদম পরিপূর্ণভাবে আছে। সরি, এখন মার্কেট কিন্তু 1861 আগেও ছিল, আরও অনেক পুরাতন। আমাদের কাছে যতটুকু ডেটা আছে আমরা ততটুকু রেজিস্টার করছি। এখন আপনার পিছন দিকে ফিরে যাই, এই চার্টসগুলো প্রায় 100 বছর আগে থেকে আমরা ব্যবহার করতেছি। শুরুর দিকে চার্টস হাতে আঁকা হতো। আমরা শুরুর দিকে চার্টসগুলো হাতে আঁকতাম। যারা মার্কেটস নিয়ে গবেষণা করতেন তারা চার্টসগুলো দৈনিক বা সাপ্তাহিক বা মান্থলি বেসড করে হাতে এঁকে এরপরে পাবলিশ করতেন। এরপরে মানুষ একদিন পর হাতে পাইতো, একদিন পর তাদের থেকে কালেক্ট করতো বা তারা এগুলো ডিস্ট্রিবিউট করতো। সেই বেসডে ব্যবসায়ীরা তাদের ফিউচার ডিসিশনগুলো নিতেন। তারপরে আপনার কত সালে যেন আপনার জাপানিজ ক্যান্ডেলস্টিক্সের বিষয়টা আসলো। একজন চাল ব্যবসায়ী জাপানের, তো উনি ক্যান্ডেলস্টিকটা আবিষ্কার করেন। তো এটা আরও ইজি হয়ে যায় তখন প্রাইসের যে রেজিস্টার সেটা আপনার
প্রাইসের ওপেনিং পয়েন্ট, হাইয়েস্ট প্রাইস অফ দ্য ডে, লোয়েস্ট প্রাইস, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, এই জিনিসগুলো ইজি হয়ে যায়। তো হাতে একে 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 মানুষের প্রায় এটা দিয়ে হয়ে যেত। তো এরপরে আসলো হচ্ছে গিয়ে আমাদের প্রিন্টিং মেশিনস, তারপরে আসলো হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ, কম্পিউটারের যুগটা। তো তখন প্রাইসগুলোকে আমরা এভাবে ডিজিটালাইজ করে ফেলি আপনার 70, 80, 90-এর দশকে, এই টাইমটা। তো এই জায়গাটাকে বলা হয় হচ্ছে গিয়ে আপনার .com-এর যুগ। তো শুরুর দিকে যে আমি বলেছিলাম যে সিন্ডিকেট মেকানিজম, তো মার্কেটকে ডমিনেট করবে, মার্কেটের প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করে দিবে। তো এই প্রাইস চার্টিংয়ের বিষয়টা ডিজিটালাইজড হওয়ার পরে এনাদের এই মার্কেট ডমিনেশন বা মার্কেট মেকিংয়ের যে কাজটা, যে সিস্টেমটা, এটা আরও বেশি সহজ হয়ে যায়। কারণ তারা .com যুগের মধ্যেই মার্কেটে ইন্ট্রোডিউস করে দেয় ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। সংক্ষেপে এটাকে বলা হচ্ছে ইপটা, ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। আমি একটু লিখে দিই আপনাদের জন্য, IPDA ইন্টারব্যাংক অ্যালগোরিদম, ইপটা। তো এখন আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এখন ইপটাই মার্কেটগুলোকে চালায়। এটাই হচ্ছে কি ICT স্মার্ট মানির মূল ফোকাসিং পয়েন্ট, ইপটা, ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। তো এটার ফাংশনটা কি? ইপটার ফাংশন হচ্ছে মার্কেটে বাইং এবং সেলিং ফ্যাসিলিটেট করা, বাইং এবং সেলিংকে ফেয়ার মার্কেট প্রাইসে ফ্যাসিলিটেট করা, এবং মার্কেটের এক পাশ থেকে আরেক পাশে লিকুইডিটি ডেলিভার করা। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি। ধরেন একটা মার্কেটে একটা অ্যাসেট বাইং হলো, বাইং, এটা একটা ক্যান্ডেল ধরি, বাইং হলো। এখন যখন কোনো কিছু বাই হয়, এটার অ্যাগেনস্টে অবশ্যই অবশ্যই সেলার থাকতে হবে। যদি কেউ না বিক্রি করে তাহলে আপনি জিনিসটাকে কিনবেন কিভাবে? যদি কেউ বিক্রি না করে আপনি কিভাবে কিনবেন? ঠিক আছে? তো বাইং এবং সেলিং এই কাজটা করে ইপটা, এবং মার্কেটের যে লিকুইডিটি আছে সেটাকে এক দিক থেকে আরেক দিকে ডেলিভার করার কাজও করে এই ইপটা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসলে লিকুইডিটি জিনিসটা কী, এটা ডেলিভার করার কাজটাই বা ইপটার কেন? লিকুইডিটি হচ্ছে আপনার স্টপ লস, আপনার স্টপ লস এক কথায়। অর্থাৎ ইপটার কাজ হচ্ছে কি আপনার স্টপ লসটা খুঁজে বের করা। খুবই হাস্যকর, বাট এটাই বাস্তবতা। আপনার স্টপ লসকে খুঁজে বের করে স্বীকার করার কাজই হচ্ছে গিয়ে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের মূল কাজ। তো এখন আসেন আমরা ইপটাকে আরেকটু গভীর থেকে জানি। মার্কেটের মধ্যে অ্যাক্সিস থাকে হচ্ছে দুইটা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে প্রাইস, এখানে কি থাকে? প্রাইস, ওকে। এবং এক্স অ্যাক্সিসে কি থাকে? টাইম। আপনি আমি মার্কেটে যখন একটা অ্যাসেটের প্রাইস উপরে যায় বা নিচে আসে এটার দিকে ফোকাস থাকি। কোনো অ্যাসেটের প্রাইস উপরে গেলে আমরা বলি যে দাম বেড়ে গিয়েছে, নিচে আসলে বলি যে দাম কমে গিয়েছে, একটু বেশি নিচে আসলে বলি যে মার্কেট ক্র্যাশ করতে যাচ্ছে। প্রাইস নিয়ে আমাদের মাথা ব্যথা। আসলে মার্কেটে প্রাইস যতটা না গুরুত্বপূর্ণ, সময় এর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ইপটার কারণে সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিকজ অফ ইপটা ফাংশন করে
স্পেশালি টাইমের উপরে বেসড করে। এখন আপনাকে একটা মজার কথা বলি, মার্কেটে এই যে প্রাইস লেভেলসগুলো, এগুলো রিপিটেবল না। একটা লেভেল থেকে ধরেন 73.50 থেকে মার্কেট 80-তে চলে গিয়েছে, এখন পরে আবার কোনো সময় 73-এ আসবে কি আসবে না এটার কোনো গ্যারেন্টি নেই। আসতেও পারে, নাও আসতে পারে, আসতে পারে, নাও আসতে পারে। হ্যাঁ, বা 73 থেকে মার্কেট প্রাইস 70-এ চলে আসছে, হ্যাঁ, এর নিচে আর যাবে কি না, বা এর থেকে বেশি বেড়ে আবার 73-এ ব্যাক করবে কি না, নো ওয়ান নোজ। ইনফিনিট, অলমোস্ট ইনফিনিট। কিন্তু টাইম হচ্ছে রিপিটেবল। দিনে 24 ঘন্টা রিপিট করবে, সপ্তাহে 7 দিন রিপিট করবে, মাসে 30 দিন রিপিট করবে, এক মাস করে 12 মাস রিপিট করবে। আপনার ঘুরে ঘুরে ফিরে সময়গুলো ফিরে আসবে। আজকে শনিবার চলে যাচ্ছে, কালকে রবিবার আসবে, পরের সপ্তাহে শনিবার আবার আসবে। আজকে সোমবার চলে যাচ্ছে, পরের সপ্তাহে সোমবার আবার আসবে। আজকের দিনের 12 AM চলে যাচ্ছে, কালকে আবার 12 AM আসবে। টাইমটা হচ্ছে রিপিটেবল। আমাদের মার্কেটে দরকার হচ্ছে গিয়ে কিছু সলিড নির্দিষ্ট কিছু জিনিস যেগুলো আমরা খুব শক্তভাবে ধরতে পারবো, যেগুলো জিনিস রিপিট করতেছে মানে ওখানে অ্যাকুরেসি বাড়তেছে। সো টাইম, তাহলে আমাদের দুইটা স্ট্রং পয়েন্ট আসলো, সেটা হচ্ছে কি ইপটা টাইমের উপরে নির্ভরশীল এবং টাইমের উপরে বেস করে কাজ করে, আর টাইম রিপিটেবল একটা জিনিস। এখন মজার কথা কি, আমরা প্রাইসকে ছেড়ে দিতে পারবো না। একটা কথা আছে যে কি বলে, প্রাইস ইজ ইউজলেস ইফ টাইম ইজ নট কনসিডার্ড, অ্যান্ড টাইম ইজ অফ নো ইউজ ইফ প্রাইস ইজ নট অ্যাট এ কি লেভেল। এই কি লেভেল বলতে বোঝা হচ্ছে গিয়ে আইসিটি কি লেভেলস, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপস, মিটিগেশন ব্লকস, ব্রেকার ব্লকস, রিজেকশন ব্লকস, এগুলোকে বলা হচ্ছে কি কি লেভেলস। এই বিষয়ে ডিটেলসে নেক্সটে আপনি ভিডিও পেয়ে যাবেন, এই প্লেলিস্টের নিচের দিকে দেখলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি বাকি টপিকটা কভার করে দিচ্ছি। তো এখন টাইমের উপরে কেন বেশি গুরুত্ব দিব সেটা আমি কিছু এক্সাম্পল দিয়ে, চার্টের মধ্যে কিছু এক্সাম্পল দিয়ে আপনাকে আমি দেখাই দেবো। এই টাইমের উপরে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি মার্কেটসের মধ্যে ইপটা বা অ্যালগোরিদমিক বা মেকানিক্যাল যে প্রাইস ডেলিভারি হয় তার অসংখ্য আলামত দেখতে পারবেন। অসংখ্য আলামত দেখতে পারবেন মার্কেটে। রিয়েল লাইফ মার্কেট যে মুভ করতেছে প্রতিনিয়ত, এখানে যে সাপ্লাই ডিমান্ড, বাইং প্রেশার, সেলিং প্রেশারের উপরে বেস করে মার্কেট যে মুভ করে না, মার্কেট যে একটা প্রোগ্রামড সিস্টেমের দ্বারা মুভ করে, সেটা আপনি টাইমের দিকে ফোকাস করলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে অনেক বিষয় রিপিট হয়, একদম কাটায় একদম পয়েন্টে মিলে রিপিট করে এই জিনিসটা। হ্যাঁ, তো আপনাকে আমি উদাহরণগুলো দিলেই আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন আমরা যে কোনো একটা পেয়ারে চলে যাই। ওকে, ইউএসডি ক্যাডে চলে যাই। ইউএসডি ক্যাড 1 আওয়ার টাইম ফ্রেম। আরেকটা জিনিস, অবশ্যই আপনি যখন স্মার্ট মানি ট্রেডিং করতেছেন, আপনার টাইম জোন যেন নিউ ইয়র্কে থাকে সবসময়। নিউ ইয়র্ক, আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনি যদি পৃথিবীর বাহিরেও থাকেন, আপনার টাইম জোন নিউ ইয়র্কে থাকতে হবে সবসময়। খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। তো আমরা র্যান্ডমলি জাস্ট চার্টে আসলাম, 1 আওয়ার টাইম ফ্রেম। একটা ছোট্ট মার্কিং করব, মার্চের শুরু থেকে করে দিই, মন্ডে। ওকে, একটু সময় দিবেন, মন্ডে। ওকে, এখন প্রত্যেকটা রেখার ভেতরে 24 ঘন্টা টাইম ফ্রেম, একটা দিন। এখন আমি জাস্ট এমনি র্যান্ডমলি আপনার সাথে আমি কথা বলবো, র্যান্ডমলি কিছু জিনিস দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখবেন, কিছু নোটিস করতে পারেন কিনা। 24 ঘন্টা টাইম ফ্রেম, প্রত্যেকটা টাইম ফ্রেমের ভিতরে দুই একটা করে মেজর সুইং পয়েন্ট আছে, বড় বড় সুইং। এখন আবার সুইং পয়েন্টের ডিটেলও আছে কিছু, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সব ডিটেলে কথা বলা হয়েছে, এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আর কি। তো আচ্ছা, এই সুইংটা একটু দেখি, এটা টাইমটার দিকে আপনি তাকান। মূল ফোকাস সবসময় হচ্ছে টাইম।
আমি যখনই কোথাও ধরবো আপনি প্রাইসের থেকে বেশি টাইমের দিকে তাকাবেন। ইভেন আপনি আমাকে দেখবেন যে আমি প্রাইস নিয়ে কোনো কথাই বলি না, খুবই কম প্রাইস নিয়ে আমি কথা বলি না, কারণ আমাদের আসলেই টাইমটা দরকার, প্রাইসের থেকে টাইমটা বেশি দরকার। এখানে একটা মূল সুইং পয়েন্ট 10 AM, নিউ ইয়র্ক টাইম 10 AM। পরে আরেকটা হয়েছে, আমরা একটা করে দেখি, পরের দিনে চলে যাচ্ছি। প্রথম যে সুইং পয়েন্ট টাইমটা দেখবেন 7 AM। ওকে, এর পরের দিনে রিভার্সাল কোনো সুইং হয় নাই, তবে একটা মেজর সুইং আছে, সেটা টাইমটা দেখবেন 8 AM। সময়টার দিকে তাকান, নিউ ইয়র্ক টাইম, ঠিক আছে। এখন এর পরের দিনেরটা আপনি দেখেন 8 AM, সুইং পয়েন্ট 8 AM। PM। এইখানে তেমন মেজর কিছু নাই। ওকে, এটা জাস্ট ইগনোর করে গেলাম আমি। এখন দেখেন 8 AM, এখান থেকে একটা সুইং একদম উপরে চলে গিয়েছে, প্রথম জাস্ট যে সুইংটা, হ্যাঁ, বা আপনি পরেরটাও ধরতে পারেন, পরেরটা আমি ধরলাম। এটা এখানে দেখেন 10 AM, 10 AM একটা কন্টিনিউয়েশন ডে ছিল। আমি প্রথম সুইং পয়েন্টটা ধরতেছি না, এটাও আর একটা নির্দিষ্ট জায়গা, এটাকে লন্ডন কিল জোন বলে। আমি আপনাকে নিউ ইয়র্ক কিল জোন দেখাচ্ছিলাম। তো 3 AM, যদিও এটা আমার ফোকাসিং পয়েন্ট ছিল না, তাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি 3 AM। পরের দিনে চলে যাচ্ছি 8 AM, কন্টিনিউয়েশন ডে ছিল, জাস্ট এইখানে একটা ছোট্ট সুইং আছে 7 AM, নট দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট। এরপরে একটা দিন টাইমটা দেখবেন 8 AM। এরপর আরেকটা দিন 9 AM, 9 AM, সরি 9 AM, 9 AM। প্রত্যেকটা রেখার মধ্যে কিন্তু 1 ডে করে টাইম ফ্রেম, 24 ঘন্টা, এই জিনিসটা মাথায় রাখবেন। 11 AM, এখানে এটা খুবই রেঞ্জিং ছিল দিনটা, অতটা আমলে না নিলেও চলবে। এটাও আমলে নিচ্ছি না আমি। 11 AM, 11 AM, এইটা দেখেন, হোয়াটস দ্য টাইম 9 AM। এটা জাস্ট আমি একটা পেয়ার দেখাচ্ছি আপনাকে, অনলি ওয়ান পেয়ার, র্যান্ডমলি, খুবই র্যান্ডমলি। আর আরেকটা যদি আমি মেজর পেয়ার চলে যাই, আরও সুন্দর কিছু বা খুবই রিপিটেবল কিছু সময় আপনাকে আমি দেখাতে পারবো, তো আমি এখানেই থাকবো, আপনাকে আমি এখান থেকে দেখাচ্ছি। এটা রেঞ্জিং, যদিও এখানে আমি এটাকে যদি সুইং ধরি এই দিনটা 8 AM, এটা দেখেন 10 AM। আপনার কানে কি কিছু রিপিট হচ্ছে, কিছু কি বাড়ি দিচ্ছে? হ্যাঁ, এতক্ষণে কিছুটা বাড়ি দেওয়ার কথা। তারপরে এখন আমরা আরেকটু অন্য একটা পেয়ারে দেখি,